পদ্মা নদীর পাড়ে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া একটি সুন্দর গ্রাম বক্সিগঞ্জ। এই গ্রামে এক জমিদার ও তার প্রজারা বসবাস করে। গ্রামবাসীদের প্রধান জীবিকা মাছ ধরা ও চাষবাস করা। তোমার কি একটু মনে নেই কালকে আমার বিয়ে, অথচ বিয়ের বেনারসি শাড়ি কেনাই হয়নি? মা যদি থাকতো আমাকে মনে করে দিত কালকে তুমি আমার জন্য একটা সুন্দর বিয়ের বেনারসি কিনে আনবে। শেফালি, ঠিকঠাক খেয়েছিস? কাল থেকে তোর বিয়ে, ভালো করে খেতেও পাবি না। হ্যাঁ, আমি খেয়েছি, তোমাকে অত চিন্তা করতে হবে না। মানিকদা, গঙ্গা মা তোমার সহায় আছে। কালকে তোমার মেয়ের বিয়ে, দেখো নৌকা ভর্তি, একেবারে ভোলা মাছ, ইলিশ, চিংড়া সবকিছু তোমাকে দিয়ে দিচ্ছে। আরে কি বলিস ফটিক মিয়া, তুই তো ভারী কথা বলিস। তোকে কালকে যেতেই হবে। তুই সন্ধ্যাবেলা থেকে তোর ছেলে মেয়ে বৌমাকে নিয়ে সব চলে যাবি, তোর দায়িত্ব সমস্ত কিছু। আমি আমার অনেকদিন আগেই ওর জন্মের পর ওর মা মারা গেছে। সেদিন থেকে ও ঠাকুমা আর আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। একটা ভালো সরকারি চাকরিওয়ালা ছেলে পেয়েছি, ওকে বিয়ে দিয়ে দেব। ওর মার অনেক দিনের স্বপ্ন ছিল। ফটিক, তুই বাড়ি যা। মানিকদা, তুমি হাবুর দোকানে মাছ বিক্রি করবে, ওর দোকানে ভালো রেট দেয়। আর ওই দুষ্টু পঞ্চানন জমিদারের দোকানে মোটেই মাছ দেবে না, ও বড় ধুরিবাজ। রঘু, কি করছো তুমি? মাসে মাসে বেতন নিচ্ছ, মদ খেয়ে কি ঘুমাও? ওই দিঘির পাড়ে লাখ লাখ টাকার মাছ ছেড়েছি, একটাও মাছ পাচ্ছি না কেন? জমিদার বাবু, অনেক পাহারা দিয়েছি, কে চুরি করে নিয়ে যায়। শ্যামলালকে দিয়ে 1 সপ্তাহ ধরে জাল ফেললাম, একটাও মাছের বংশ নাই। মাছ থাকবে কি করে? ওই মাছের টাকায় আমি অত বড় ঘর করেছি, জায়গা কিনেছি। আর ওই শ্যামলাল, ও তো ঠিকঠাক মাছই ধরতে পারে না। এখনো তো বড় বড় ভেটকি চিংড়া আছে, সেগুলোকে সাবার করে আমার যে দেনা আছে সেগুলোতে শোধাতে হবে। আর ওই জমিদার যতটা রেগে যায়, ও কখনো আমার চাকরি ছাড়াবে না আশা করছি। আমি ঠিক এর একটা সুবন্দোবস্ত করেই ছাড়বো। জমিদারের মনটাকে আমি কিনেই নেব। শ্যামলাল আজ ডিউটি করতে আসবে না, আজকেই সুযোগ। ওই পুকুরে যে ভেটকি চিংড়াগুলো আছে আজকে সাবার করে দিতে হবে। যাই তাড়াতাড়ি জাল নিয়ে মাছগুলো ধরি। বাহ, বেশ বড় বড় রুই কাতলা তো। বাহ বাহ বাহ, আজকে ভাগ্যটা বেশ ভালো, প্রথম চেয়েই অনেকগুলো মাছ। বাহ, এই মাছগুলোর ভালোই দাম হবে। মাছগুলো বিক্রি করে আজ ভালোই টাকা কামাবো। এমন একটি নির্জন, সুন্দর অথচ ভয়ঙ্কর পূর্ণিমা রাতে রঘু জমিদারের এই বিশাল বড় দিঘির সমস্ত বড় বড় রুই, কাতলা, চিংড়া মাছকে এমনি করেই ধরতে লাগলো। ফটিক, আরে তাড়াতাড়ি মাছগুলোকে এই ঝুড়ির মধ্যে ভরে ওই বন জঙ্গলের ভিতর দিয়ে যে ওই সরু গলিটা গিয়েছে, ওই সরু গলির ভিতর দিয়ে গিয়ে বক্সিগঞ্জের মেছো বাজারে মাছগুলো বিক্রি করে দিবি। দেখিস কেউ যেন না দেখতে পায়। এদিকে মানিক বাবু মাছ বিক্রি করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিতে লাগলো। জমিদারের পুকুর পাড় দিয়ে পূর্ণিমার রাতের জোছনায় কালকে যে মেয়ের বিড়ে, এই কথা ভাবতে ভাবতে পায়ের গতিবেগও বাড়াতে লাগলো। রফিকটা যে একা কি করছে,
যাই তাড়াতাড়ি। আরে পুকুর পাড়ের পাশ দিয়ে ওটা কে যায়? এই যে ওই পাড়ার মানিক। আরে এ মানিক তো কখনো জমিদারকে মাছ বিক্রি করে না কম দাম বলে। আজকে একটা হেস্তা নেস্তা করতে হবে। না, আমি চুরি করিনি। আমি চুরি করিনি, আমাকে ছেড়ে দাও। তুই চোর, তুই দীর্ঘদিন মাছ চুরি করিস। তোকে আজকে ছাড়বো না, আজকে ছাড়বো না বলছি। আমাকে ছেড়ে দাও, ছাড়বো না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। রঘু মানিককে মেরে পদ্মা নদীর জলে ভাসিয়ে দিল। পদ্মা নদীর ঘাটে বাবার মৃতদেহ দেখে মেয়ে চোখের জলে ভাসতে লাগলো। বাবা, কালকে আমার বিয়ে, তুমি চলে গেলে, কে তোমাকে মারলো? হে ভগবান, তুমি এর বিচার করো। জমিদার বাবু, ওই মানিক দীর্ঘদিন ধরে আপনার পুকুরের মাছ চুরি করত, আর আপনি লাখ লাখ টাকার মাছ ছেড়েও কিছুই পেতেন না। ঠিক করেছিস, ওকে যে মেরে নদীর জলে ফেলে। পরের দিন সকালে জমিদার বাবু রঘুকে নিয়ে তার দিঘিতে মাছ ধরতে গিয়ে দেখলো রঘুর পা টেনে নিয়ে যাচ্ছে এক মেছো ভূত। ভয়ে আতঙ্কে থ মেরে দাঁড়িয়ে রাখলো। মুখ থেকে কোনো শব্দ বের হলো না। কিছু করার নেই, এটাই তো প্রকৃতির প্রতিশোধ। জমিদার ভাবতে লাগলো, এই রঘুই আমার মাছ চুরি করতো।